ওকে, শুরু করি না? আমরা আজকের ক্যাশ ফ্লো দিয়ে শুরু করব। Statement of cash flow. A cash flow statement has been renamed Statement of Cash Flow in accordance with IS 7. তো আগে কিন্তু আমরা বলতাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলতাম, এটা এখন নামটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট না বলে এখন বলা হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7 অনুসারে। A statement of cash flow recognize the importance of liquidity to a business by reporting the effect of the transactions of the business during the period on the bank, cash, and similar liquid asset. At its simplest, it is a summary of receipts and payments during the period, but this method of presentation does not answer a common question asked by the readers of financial statements. Why does not the profit made during the period not equate to an increase in cash and bank balances? What is the needed, therefore, is a statement that comments with the profit made during the period and shows how the profit and their transactions during the same period have affected the flow of cash into and out of the company. মূল কথা হলো যে ক্যাশ ফ্লো আমরা করি অ্যাকচুয়ালি কোন একটা পার্টিকুলার ইয়ারের জন্য টোটাল কত ক্যাশ আমি রিসিভ করেছি এবং কত ক্যাশ আমি পেমেন্ট করেছি, এবং সেই রিসিপ্ট এবং পেমেন্ট যদি আমরা আমাদের ওপেনিং ব্যাংক ব্যালেন্স বা ক্যাশ ব্যালেন্সের সাথে যদি আমি কারেন্ট ইয়ারের ক্যাশ, if the cash inflow more than the cash outflow, then আমরা সেই ফিগারকে যদি আমরা ওপেনিং এর সাথে অ্যাড করি তাহলে আমার ক্লোজিং ব্যাংক ব্যালেন্স বা ক্যাশ ব্যালেন্সটা মিলে যাবে। এই জন্যই আমরা মূলত ক্যাশ ফ্লোটা করি। তাহলে ক্যাশ ফ্লো শুধুমাত্রই কিন্তু ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্ট, এখানে কিন্তু কোনো অ্যাক্রুয়ালের ফাংশন নাই বা অ্যাক্রুয়াল কনসেপ্টটা নাই। সেজন্য হয়তো দেখবেন যে যারা নন কমার্স বা যারা ক্যাশ ফ্লো সম্পর্কে আইডিয়া নেই, অনেক উচ্চ পদস্থ কর্মকর্তারাও অনেক সময় কোশ্চেন করে থাকে, এবং আমিও অনেক কোশ্চেনের সম্মুখীন হয়েছি এই 35 বছর চাকরি লাইফে, যে কেন প্রফিট যতটুকু করেছি ততটুকুই তো ক্যাশ। কিন্তু আসলে কথাটা সেটা ঠিক না। এটা কারণ কি? কারণ হলো প্রফিট আমরা যখন ডিটারমাইন করি বা আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করি তখন কিন্তু আমরা দেখেছি যে নট অনলি ফর ক্যাশ আইটেম বা নট অনলি ফর রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট আমরা কাউন্ট করি when the revenue is earned and when the expenses is incurred, তখনই কিন্তু আমরা সেগুলোকে রিকগনাইজ করি। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের ভিতরে যতটুকু আমার রেভিনিউ আর্ন হবে এবং যতটুকু খরচ আমার ইনকার্ড হবে ঠিক ততটুকুই আমি কাউন্ট করব। আইদার ইট মে বি ক্যাশ অর নট, ক্যাশ হতে পারে, নাও হতে পারে, বাকিতেও হতে পারে। কিন্তু যদি ইনকার্ড হয়ে যায় তাহলে আমরা খরচ যেমন বুকিং করব, যেমন আমি এখন চলতে আছে নভেম্বর মাস, আমি যদি নভেম্বর মাসে বেতন না দেই কর্মকর্তা কর্মচারীদের, কিন্তু তারা নভেম্বর মাস শেষ হয়ে গেছে, তারা প্রাপ্য হয়ে গেছে, দ্যাট মিনস তারা আমাকে সার্ভিস দিয়েছে, তার বিনিময়ে আমি তাদেরকে বেতন দেওয়ার কথা, কিন্তু আমি এখনো দিতে পারছি না, আমার ক্যাশ নেই, সেজন্য তার মানে খরচটা কিন্তু ইনকার্ড হয়ে গেছে, পেমেন্টটা হয়নি।
পেমেন্ট হোক বা না হোক, পেমেন্টের উপরে নির্ভর করে কিন্তু আমরা ইনকাম স্টেটমেন্ট করি না। আমরা ইনকাম স্টেটমেন্ট করি ইনকার্ড হয়েছে কিনা, এবং রেভিনিউ যদি হয় তো সেটা আর্নড হয়েছে কিনা। সে আপনি এটা এফডিআর করেছেন 2 বছর, 3 বছর বা 5 বছরের জন্য। আপনি যখন 1 বছর পরে অ্যাকাউন্টস করবেন তখন কিন্তু 1 বছরের ইন্টারেস্টটা আপনার জন্য আর্ন হয়ে যাবে। এখন সেই ইন্টারেস্টটা হয়তো আপনি ক্যাশ পাবেন 1 বছর পরে, কিন্তু চলতি বছরের জন্য সেটা আর্ন হয়ে যাবে, এবং সেটা দিয়ে আমরা ইনকাম স্টেটমেন্ট করি এবং প্রফিট বের করি। সো দ্যাট প্রফিট যেটা হবে তার সাথে কিন্তু ক্যাশের কোনো মিল নাই, থাকবে না। এজন্য আমরা প্রফিটকে নন ক্যাশ আইটেম দিয়ে অ্যাডজাস্ট করেই ক্যাশ ব্যালেন্সটা বের করি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। স্যার আরেকবার একটু বুঝাবেন, আমি আজানের কারণে কিছু বুঝতে পারি নাই। বাকিরা সবাই বুঝেছেন? আমার কথা কি শোনা যায়? জি স্যার, বুঝছি বুঝছি। আজানের সাউন্ডের কারণে বুঝতে পারিনি। এখন তো আমার এখানে অবশ্য হচ্ছে। আমি বলতেছিলাম যে এখন যেমন আমরা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো বলি, এটার প্রথম নাম ছিল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এখন এটা রিনেম হয়েছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। এবং আমরা বলেছি যে এই ক্যাশ ফ্লোটা যে আমরা করি এটা ওনলি ফর ক্যাশ রিসিভ এবং ক্যাশ পেমেন্ট, সেটুকুই আমরা দেখাই এখানে। আমরা কোনো অ্যাক্রুয়াল বেসিস এটা করি না, এটা করা হয় ক্যাশ বেসিস, ওনলি ক্যাশ রিসিভড অর ওনলি ক্যাশ পেমেন্ট। কিন্তু আমরা অনেক সময় কোশ্চেনের সম্মুখীন হই, যে সমস্ত নন কমার্স ব্যাকগ্রাউন্ড যারা আছেন বা যারা ক্যাশ ফ্লো করেননি বা বোঝেন না, তারা হয়তো আপনাকে অনেক সময় কোশ্চেন করবে যে ইনকাম যদি আমার হয়ে থাকে বছরে 100 টাকা যদি ইনকাম হয়ে থাকে, তাহলে তারা তাদের চিন্তা ভাবনায় তারা মনে করে 100 টাকাই বোধহয় আমার ক্যাশ হয়েছে, কিন্তু আসলে কথাটা সেটা না। এবং আমিও আমার বাস্তব জীবনে এই 35 বছর চাকরির জীবনে আমিও অনেক বড় বড় স্যারদের এই প্রশ্নের সম্মুখীন হয়েছি যে এত প্রফিট হয়েছে তার মানে এত টাকা আমার কাছে আছে। তো তাদেরকে আমরা আসলে বোঝাতে ব্যর্থ হয়ে যাই যে অ্যাকচুয়ালি এটা তো ইনকাম স্টেটমেন্ট যে আমরা করি, প্রফিট বের করি, সেখানে তো অনেক আইটেম থাকে যেগুলা নন ক্যাশ আইটেম অথবা অ্যাক্রুয়াল বেসিসে আমরা করে থাকি ইনকাম স্টেটমেন্ট। অ্যাক্রুয়াল বেসিসে বলা হয়েছে যে when the revenue earned, then it must be recorded in the respective year in your income statement, এবং expenses when it is incurred, তখনই আপনি ওই বছরের ইনকাম স্টেটমেন্টে আপনি খরচটা দেখাবেন। either it may be payment in cash or not, পেমেন্ট হোক বা না হোক, দ্যাট ইজ নট দি ফ্যাক্টর। ফ্যাক্টর হলো যে আপনি ইনকাম স্টেটমেন্ট যখন করবেন তখন ওই নির্দিষ্ট বছরের টোটাল যতটুকু রেভিনিউ ইনকাম হবে ততটুকু আপনি রেভিনিউ দেখাবেন, যতটুকু খরচ হবে ততটুকুই খরচ দেখাতে হবে, ক্যাশ পেমেন্ট করেন বা না করেন। এই কথাটাই আমরা বলার চেষ্টা করেছিলাম। এবং এইটার যে স্টেটমেন্ট করি আমরা, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, এইটা দিয়ে আমরা ক্লোজিং ক্যাশ ব্যালেন্সটা আমরা রিকনসাইল করি বা মিলাই ফেলি। সে আমার গত বছরের ক্লোজিং, দ্যাট মিনস এই বছরের ওপেনিং যদি আমার 100 টাকা হয়, আর এই বছর যদি আমার ক্যাশ ইনফ্লো যদি 50 টাকা হয়, তাহলে নিশ্চয়ই বছরের শেষে আমার ক্যাশ ব্যালেন্স বা ব্যাংক ব্যালেন্স হওয়ার কথা 150 টাকা, এবং সেই 150 টাকা যদি থাকে তাহলে আমরা সেটা মিলিয়ে ফেলি এবং বলি যে ব্যালেন্স ওকে আছে। এই জন্যই আমরা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোটা করি, টু রিকনসাইল দি ব্যাংক ব্যালেন্স অর ক্যাশ ব্যালেন্স। এবার বুঝেছেন সবাই? ক্লিয়ার? জি স্যার। এখন আমি জাস্ট মিনিট, একটা আমার একটা ফোন
এখন আমরা আলোচনা করব যে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কতভাবে করা যায়। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দুভাবে করা যায়, একটা হলো ইনডাইরেক্ট মেথড আর একটা হলো ডাইরেক্ট মেথড। নরমালি আমরা সবসময় যে কোশ্চেন গুলো আসে সেগুলো ম্যাক্সিমাম সময় ইনডাইরেক্ট মেথডে আসে, এবং আমরা ইনডাইরেক্ট মেথডও শিখবো, ডাইরেক্ট মেথডও শিখবো, কিন্তু পরীক্ষাতে নরমালি ইনডাইরেক্ট মেথডটাই আসে। এবং ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই ইনডাইরেক্ট মেথডটাই প্র্যাকটিস আছে। কিন্তু আমাদের দেশে এখন এফআরসি হয়েছে, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল হয়েছে, তারা এখন এই দুটো পদ্ধতিতে করার জন্য অ্যাডভাইস করছে, এবং দুটো রিকনসাইল করার জন্য দুই পদ্ধতিতে করে যদি দুই পদ্ধতিতে মিলে যায় সেই বিষয়ে তারা দিক নির্দেশনা দিয়েছে যে দুই পদ্ধতিতেই করতে হবে। কিন্তু নরমালি এখনো প্র্যাকটিস বেশি আছে ইনডাইরেক্ট, এবং আমরা কোশ্চেনও দেখবো যে ইনডাইরেক্ট পদ্ধতি আসে। ইনডাইরেক্ট কোনটা এবং ডাইরেক্ট কোনটা মেথড? প্রফিট ইজ ক্যালকুলেটেড অন অ্যান অ্যাক্রুয়াল বেসিস। আমরা একটু আগেও আলোচনা করেছি যে আমরা ইনকাম স্টেটমেন্ট করি অ্যাক্রুয়াল বেসিসে, বাকি ওখানে আমরা বাকির কনসেপ্টে আমরা ইনকাম স্টেটমেন্ট করে থাকি, which means that revenue is taken when it is earned. আমরা বলেছি যে রেভিনিউ আমরা তখনই নেব যখন সেটা আর্নড হবে। আর্ন বলতে কোনটা? আমার অধিকার জন্মাবে সেই রেভিনিউর উপরে। যদি সেই রেভিনিউটা আমাকে, যিনি আমার কাছ থেকে সার্ভিস নিয়েছেন, তিনি যদি রেভিনিউটাকে আমাকে না দেয়, সেক্ষেত্রে আমি লিগালি তার ওইটা অর্জন করার জন্য আমি অ্যাকশন নিতে পারবো, বা লিগালি আমি সেটা চাইতে পারবো। সেটাকে বলা হয় আর্নড। নট হোয়েন ইট ইজ রিসিভড। কখন রিসিভ হয়েছে বা হয়নি, that is not the factor, and expenses are deducted on the same basis to match with that revenue. আমরা এক্সপেন্সেস ঠিক একই সময়ের মধ্যে, সেটা যদি ইনকার্ড হয়ে যায় বা ঘটনা ঘটে যায় বা হয়ে যায়, বাট ক্যাশ মে বি পেইড অর নট, ক্যাশ পেমেন্ট হতে পারে না হতে পারে, যদি বাকিও থাকে তাহলে আমরা সেই খরচগুলোকে ওই বছরের ভিতরেই রেভিনিউর সাথে ম্যাচ করার জন্য আমরা কনসিডার করব বা করে থাকি। ব্যাংক এন্ড ক্যাশ ব্যালেন্সেস চেঞ্জ when monies are received and paid out. আমরা নরমালি জানি যে ব্যাংক ব্যালেন্স এবং ক্যাশ ব্যালেন্স তখনই চেঞ্জ হবে যখনই আমরা টাকা পাবো বা কাউকে পেমেন্ট করব। The calculation of profit includes some items that don't affect cash at all. কিছু কিছু আইটেম আছে ইনকাম স্টেটমেন্টে যেগুলো আদৌ আমার ক্যাশকে এফেক্ট করে না, সো দ্যাট আমার যদি প্রফিট যত টাকাই হোক না কেন, তত টাকা কিন্তু আমার ক্যাশ ইনফ্লো না। সো দ্যাট আমরা ক্লিয়ার এখান থেকে হতে হবে যে প্রফিট যাই হোক না কেন তার ভিতরে সম্পূর্ণ আমার ক্যাশকে, অনেক আইটেমই আছে যেটা টাচ করে না, যেমন সে ডেপ্রিসিয়েশন, লস অন সেল অফ অ্যাসেট, লস হয়েছে, এগুলো কিন্তু কখনোই ক্যাশকে এফেক্ট করে না। অন দ্য আদার হ্যান্ড, ব্যাংক অ্যান্ড ক্যাশ ব্যালেন্সেস আর এফেক্টেড বাই সাম আইটেম দ্যাট ডোন্ট এফেক্ট প্রফিট। এমন আইটেমও আছে যেগুলা প্রফিটকে বাড়ায়ও না কমায়ও না, বা প্রফিটকে কোনো এফেক্ট করে না, কিন্তু ক্যাশে এফেক্ট করে। এমন আইটেমও আছে অনেকগুলো যেগুলা ইনকাম স্টেটমেন্টে আসে না, কিন্তু আপনার ক্যাশ বৃদ্ধি করে। সে আপনি যদি শেয়ার ইস্যু করেন, এটা কিন্তু ইনকাম স্টেটমেন্ট আইটেম না, বাট আপনার ক্যাশ বৃদ্ধি করলে দিল। সেই জন্যই বলছে যে কিছু কিছু আইটেম আছে ইনকাম স্টেটমেন্টে যেগুলো আপনার ক্যাশ বাড়ায় না, ক্যাশকে এফেক্ট করে না। তদ্রুপ কিছু কিছু আইটেম আছে যেগুলোকে প্রফিট, ক্যাশ বাড়ায় বা কমায়, কিন্তু প্রফিটকেও এফেক্ট করে না। So the cash flow statement organize and reports only the cash generated, অর্থাৎ যতটুকু ক্যাশ আমি রিসিভ করব বা জেনারেট করব সেটুকুই রিপোর্ট হবে, and used cash payment in the following categories in both indirect and direct. দুই পদ্ধতি, ক্যাশ পেমেন্ট এবং ক্যাশ রিসিভ, আমরা হিসাব করি নরমালি ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করি। এখন আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা নরমালি আমরা ইনডাইরেক্ট হোক আর ডাইরেক্টই হোক, আমরা তিনটা
ভাগে ক্যাশ ফ্লো করি, তিনটা ভাগ বা তিনটা অ্যাক্টিভিটিতে আমরা ক্যাশ ফ্লো করি। প্রথমটাকে বলা হয় অপারেটিং অ্যাক্টিভিটি, দ্বিতীয়টাকে বলা হয় ইনভেস্টিং অ্যাক্টিভিটি, তৃতীয়টাকে বলা হয় ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। হুইচ ওয়ান ইজ অপারেটিং অ্যাক্টিভিটি? অপারেটিং অ্যাক্টিভিটি হলো সেগুলো যেগুলো আমরা সরাসরি অপারেটিং প্রফিট দিয়ে স্টার্ট করি ক্যাশ ফ্লো ক্যালকুলেশন করার জন্য, এবং যেখানে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটির ডিক্রিজ অর ইনক্রিজ আমরা শো করি, সেই পোর্শনটাকে বলা হয় অপারেটিং অ্যাক্টিভিটি। অর্থাৎ আমরা আগেই বলেছি যে ইনকাম স্টেটমেন্ট থেকে বা ইনকাম থেকে বা ইনকামটাই আমার ক্যাশ না, কাজে ইনকাম স্টেটমেন্ট থেকে যে সমস্ত নন ক্যাশ আইটেম আছে সেই নন ক্যাশ আইটেম গুলাকে আমি কি করব, আমি অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করেই আমি ক্যাশ ব্যালেন্সটা বের করব ওখান থেকে। তো আমরা কোনো কারেন্ট অ্যাসেট এবং কোনো কারেন্ট লায়াবিলিটি থাকে সেগুলো আমরা এই অ্যাক্টিভিটিস এর ভিতর দেখাই। সেজন্য বলছি যে দিস ইজ দি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং বিজনেস এন্ড মেইনলি রিলেটস টু দি items in income statement which everyday activity of the company that earns profit। অর্থাৎ ইনকাম স্টেটমেন্টে যে সমস্ত আইটেম আছে, যে সমস্ত আইটেম দিয়ে প্রফিট আর্ন হয়, সেই সমস্ত আইটেম দিয়ে মূলত যে পোর্শনটা আমরা করি সেটা কি বলা হয় অপারেটিং অ্যাক্টিভিটি। অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে এবং আমরা শুধুমাত্র যে ইনকাম স্টেটমেন্ট তা না, সেই এই অংশটাতে আমরা কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি যে ইনক্রিজ এবং ডিক্রিজ সেটুকু এই অংশে দেখাই। ইন দিস অ্যাক্টিভিটি কনভার্ট the items reported on the income statement from the accrual basis of accounting to cash। অর্থাৎ অ্যাক্রুয়াল বেসিস যেহেতু আমি ইনকাম স্টেটমেন্ট করি, কাজেই সেই অ্যাক্রুয়াল বেসিস থেকে আমি ক্যাশ বেসিসে কনভার্ট হয়ে যাই। যে সমস্ত আইটেম নন ক্যাশ আছে সেগুলোকে অ্যাডজাস্ট করে আমরা ক্যাশ ব্যালেন্সটা বের করি। তার মানে এখানে তাহলে আমরা কোন কোন জিনিসগুলো আমরা এখানে এই অ্যাক্টিভিটিসে নিয়ে আসবো? ইনকাম স্টেটমেন্টের আইটেম গুলো, নন ক্যাশ আইটেম, এবং আমরা কারেন্ট লায়াবিলিটি এবং কারেন্ট অ্যাসেট, শুধুমাত্র এই তিন ক্যাটাগরির অ্যাক্টিভিটি সেগুলো দিয়ে আমরা যেই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করি, ক্যাশ ফ্লো বের করি, সেটাকে বলা হয় অপারেটিং অ্যাক্টিভিটি। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিতে মূলত ইনকাম স্টেটমেন্ট এবং কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি ডিক্রিজ আর ইনক্রিজ আমরা শো করি। এই সেশনের নেক্সট ফাইলগুলো আপলোড করা আছে গুগল ড্রাইভে, আর ইকোনমিক্সেরও দুটো ফাইল আসছে নতুন, গুগল ড্রাইভে আপলোড করা আছে, সবাই একটু ডাউনলোড করে নিন। কত ম্যানেজার অ্যাকাউন্টিং এগুলো তো আপলোড করা আছে না, আজকে করালো প্রসেস কস্টিং। দিদার ভাই, জি জি, প্রসেস কস্টিং আমি কালকে আপলোড করছি। ওই যে স্লাইড 4 যেটা স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিল ওটা। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ওইটা আপলোড করছি ভাই।
কেমন আছেন ভাই? আপনার সাথে অনেকদিন কথা হয় না। আসাদ ভাই কতক্ষণ আমি মেজবার হ্যাঁ, লাগে না আমি পা ঢুকামো, আমি ফোন ঠ্যাং দিব ঢুকামো, ফোন দিব আমি ঠ্যাং ঢুকামো, না এগুলো অভ্যাস আপনার ট্যাক্স আমি ঠ্যাং ঢুকামো, ইনকাম ট্যাক্স দেখতেছেন ওইটা আসসালামু আলাইকুম। এখন কেমন লাগে? আমি ঠ্যাং ঢুকামো। এগুলো ভাই অভ্যাস আপনি ঢুকান Please, মানুষের আবার মজা বুঝুক কেমন লাগে। মজা বুঝুক। মাছটা তো যখন করে তখন যে কেমন লাগে মনের অন্তরটা। এই যে মানে দাদা কেমন আছেন? ইয়া ভাই সাইদ ভাই just হচ্ছে কি জি ভাই, একটু খোঁচা দিয়ে বের করলাম আর কি, দেখলেন মানে গর্তের সামনে একটু ইয়া ঢুকলে গর্তে সাপ কেমন ঢুকায়- বেরিয়েছে। বের হয়েছে হ্যাঁ সাইদ ভাই আপনি তো ঢাকায় জি ভাই। থাকেন, না ভাই, আমি নাকি আমি চট্টলাবাসী। চট্টলাবাসী। সাইদ ভাই আপনার ইনকাম ট্যাক্স ইয়া কি বলে ইনকাম পরে আজকে আমি মিরপুর গেছিলাম, আমি তো মেজবা ভাই আপনারা তো পাইলাম। ভাইজান একটু নক করলেন না? ভাই আমি এই শাওন ভাই কি আমি কত চিন্তা নম্বরে করছি। গিয়েছিলেন? আমি ওই যে সনি সিনেমা হলের দিকে গেছিলাম। আমি ওইখান থেকে পাশে শাওন ভাই কই? শাওন ভাই আমি আছি, একদম চুপচাপ। বিল্ডিং এর সামনে গিয়ে অর্গানাইজ দ্বারে ডিয়ার বুঝলাম। স্টুডেন্ট, আমরা শাওন ভাই আবার শুরু করি। জি স্যার। তো আমরা আলোচনা করতেছিলাম অপারেটিং অ্যাক্টিভিটি নিয়ে। এর পরের অংশটা হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটি। আমরা টোটাল ক্যাশ ফ্লোটাকে 3টা স্তরে বের করি। প্রথমটা হলো অপারেটিং অ্যাক্টিভিটি, সেখানে বলেছি যে আমরা এখানে ইনকাম স্টেটমেন্ট থেকে আমরা নন ক্যাশ আইটেম গুলোকে অ্যাডজাস্ট করে এবং কারেন্ট অ্যাসেট activity holo reports the purchase and sale of long-term investment. That means that a non-current asset, and property, plant and equipment, that is non-current asset. In this section of the statement of cash flow show the purchase of non-current fixed asset and the proceeds on their disposal. অর্থাৎ এই অ্যাক্টিভিটিতে শুধুমাত্র কিন্তু নন কারেন্ট অ্যাসেট গুলার ডিক্রিজ ইনক্রিজ বা সেগুলো আপনি কিনেছেন কিনা, বিক্রি করেছেন কিনা, ক্যাশ ইনফ্লো হয়েছে কিনা, আউটফ্লো হয়েছে কিনা, ততটুকুই আমরা এই পোর্শনে দেখি। তাহলে এই পোর্শন শুধুমাত্র নন কারেন্ট অ্যাসেটের জন্য। এবং আরো 2টা আইটেম থাকে এই সেকশনে, সেটা হলো একটা হলো যদি আমি কোনো ডিভিডেন্ড রিসিভ করে থাকি, ডিভিডেন্ড পেয়ে থাকি, সেটা এই সেকশনে আমরা দেখাই। এবং আমরা যদি কোনো ইন্টারেস্ট পেয়ে থাকি, কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে যদি কোনো ইন্টারেস্ট পেয়ে থাকি, সেটাও এই সেকশনে দেখাই, যেহেতু সেই ইন্টারেস্ট হলো ইনভেস্টমেন্টের এগেইনস্টে। সেজন্য ইন্টারেস্ট ফ্রম ইনভেস্টমেন্ট এবং ডিভিডেন্ড ফ্রম ইনভেস্টমেন্ট, এই 2টা আইটেম আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে দেখি, এক্সেপ্ট নন কারেন্ট অ্যাসেট। তাহলে আমরা ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেট আমরা সেকশন শেষ করলাম এবং ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেটের পোর্শনটাও শেষ করলাম। বাকি থাকে আমাদের একটা, সেটা হলো নন কারেন্ট লায়াবিলিটি এবং শেয়ার পোর্শন বা ক্যাপিটাল পোর্শন। সেটুকু যে সেকশন। জি স্যার, ইন্টারেস্ট এক্সপেন্স আমরা যে লোনের যে ইন্টারেস্ট দেই কোন কোম্পানি দিলে, ওইটা কি স্যার অপারেটিং অ্যাক্টিভিটিতে যাবে? জি জি জি, ওটা অপারেটিং এক্সপেন্ডিচারে যাবে। জি, ওটা ইন্টারেস্ট এবং আপনার ইনকাম ট্যাক্স এবং ইন্টারেস্ট, এই দুটো যাবে আমার অপারেটিং অ্যাক্টিভিটিতে। তাহলে এখানে আমার এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা 3টা জিনিস পাবো। একটা পাবো আমরা ইনকাম স্টেটমেন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট, আরেকটা হলো আমার কারেন্ট অ্যাসেট অর লায়াবিলিটি, আরেকটা হলো আমার ফিনান্সিয়াল কস্ট অর ইন্টারেস্ট অন লোন অ্যান্ড ইনকাম ট্যাক্স। এগুলো এই পোর্শনে দেখানো হয় অপারেটিং অ্যাক্টিভিটিতে। আর ইনভেস্টিং এ শুধুমাত্র নন কারেন্ট অ্যাসেট, তার সাথে 2টা জিনিস, একটা হলো ইনভেস্টমেন্ট থেকে যদি কোনো ডিভিডেন্ড পেয়ে থাকি এবং যদি কোনো লং টার্ম লোনের উপরে আমার ইন্টারেস্ট পেমেন্ট করে থাকি। আরেকটা হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। তাহলে আমার ব্যালেন্স শিটে সাধারণত আপনার অ্যাসেট সাইডে থাকে 2টো, একটা হলো কারেন্ট অ্যাসেট, একটা হলো নন কারেন্ট অ্যাসেট, আমরা সেটা শেষ করলাম। এরপরে লাইবিলিটি সাইডেও 2টো থাকে, একটা হলো কারেন্ট লাইবিলিটি আর হলো লং টার্ম লাইবিলিটি অ্যান্ড শেয়ার হোল্ডার্স ইকুইটি। তাহলে কারেন্ট লাইবিলিটি তো আমরা শেষ করেছি, বাকি থাকে 2টো, একটা হলো লং টার্ম লাইবিলিটি আর একটা হলো শেয়ার হোল্ডার্স ইকুইটি। এই 2টো দেখানো হয়
ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির ভিতরে। Reports the issuance and purchase of the company's own bonds and stock and the payment of dividends. যদি আমরা কোনো ডিভিডেন্ড পেমেন্ট করি এবং যদি কোনো আমরা শেয়ার ইস্যু করি অথবা বন্ড ইস্যু করি অথবা লং টার্ম লায়াবিলিটি গ্রহণ করি, সেগুলাই হলো এই পোর্শনে দেখানো হয়। In this session of the statement of cash flow shows the proceeds from issuing shares and also bonds and debentures. Share capital and long-term liability are more related with this activity. অর্থাৎ আমরা আমাদের শুধুমাত্র এই পোর্শনটাই হলো লং টার্মের লায়াবিলিটি এবং শেয়ার ক্যাপিটাল। আমি যদি ইস্যু করে টাকা পাই তাহলে এখানে দেখাবো, আর যদি টাকা আমার আউট হয় ডিভিডেন্ড দিয়ে সেটা আমরা এখানে মাইনাস করে দেখাবো। তাহলে আমার একটা ব্যালেন্স শিটের এবং ইনকাম স্টেটমেন্টের সব আইটেমগুলো কিন্তু চলে আসলো, এর বাইরে কোনো আইটেম আর থাকলো না। অর্থাৎ আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমরা তিনটা জিনিসকে মেইনলি বুঝাই, দুইটা, একটা ইনকাম স্টেটমেন্ট আর একটা ব্যালেন্স শিট। ইনকাম স্টেটমেন্ট সব আইটেম এখানে আসবে প্রথম অংশে, ব্যালেন্স শিটের কারেন্ট লায়াবিলিটি এবং ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিতে লং টার্ম বা নন কারেন্ট অ্যাসেট এবং লং টার্ম লায়াবিলিটি ক্যাপিটাল পোর্শনটা হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। এই তিনটে অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা টোটাল ক্যাশটা বের করি। Then the difference between the indirect and direct method for the statement of cash flow. Statement of cash flow তে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মধ্যে পার্থক্যটা কি সেটা এখানে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। There is no difference between the indirect and direct method of cash flow except the cash flow from operating activity. The first section of the statement of cash flow. অর্থাৎ আমরা বলেছি যে এই অপারেটিং অ্যাক্টিভিটিস বাদে, এই অপারেটিং অ্যাক্টিভিটিস ব্যতিরেকে কোনো পার্থক্য নাই। তার মানে পার্থক্য শুধুমাত্রই অপারেটিং অ্যাক্টিভিটিসে, আর ইনভেস্টিং অ্যাক্টিভিটি এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি আপনার ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মেথডে সেম ভাবেই বের করতে হয়, সেম পদ্ধতিতে বের করতে হয়, যে কারণে এই দুটো সেকশনে কোনো পার্থক্য নাই, সেম। ডাইরেক্ট পদ্ধতিতে আমরা যেভাবে বের করবো ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ইনডাইরেক্ট পদ্ধতিতে সেভাবে বের করবো, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি একইভাবে বের করবো, ডাইরেক্ট ইনডাইরেক্ট। কিন্তু শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে ডাইরেক্টলি আমরা একভাবে বের করি আর ইনডাইরেক্টলি আমরা আরেকভাবে বের করি। আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম যে ইনকাম স্টেটমেন্ট থেকে বের করা, সেটাই হলো, সেটাকে আমরা বলি নরমালি ইনডাইরেক্ট মেথড। আর ডাইরেক্ট মেথড তাহলে কি হবে? ডাইরেক্ট মেথড আমরা পরে দেখতে পারবো, এখানে বলছে that is the main difference between the direct method and the indirect method involve the cash flow from operating activity. শুধুমাত্র এই একটা অ্যাক্টিভিটির মধ্যে পার্থক্য, আর বাকি দুইটা কিন্তু সেম। There is no difference in the cash flow reported in the investing and financing section. Under the direct method, the cash flows from operating activities will include cash from customers and cash paid to suppliers. দেখেন আমরা একটু আগে আলোচনা করেছি যে আমরা অপারেটিং অ্যাক্টিভিটি যখন বের করব তখন আমরা অনেকভাবেই বের করতে পারি। প্রথমেই বলেছিলাম যে ইনকাম স্টেটমেন্টের প্রফিট থেকে আমাদের নন ক্যাশ আইটেমগুলো অ্যাডজাস্ট করে তারপরে তার সাথে কারেন্ট অ্যাসেট বা লায়াবিলিটি পোর্শন অ্যাডজাস্ট করে আমরা বের করি। আর ডাইরেক্ট মেথডে বলছে যে না, অপারেটিং অ্যাক্টিভিটিতে তুমি শুধুমাত্র কাস্টমারের কাছ থেকে কত টাকা পেলা এবং কত টাকা দিলা সাপ্লায়ার্সকে, সেইটা ডাইরেক্ট হিসাব করে যদি আমি বের করি তাহলে সেটা হবে ডাইরেক্ট পদ্ধতি। আর ইনডাইরেক্ট হলে যদি ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বের করি সেটাকে বলা হয় ইনডাইরেক্ট পদ্ধতি। তাহলে আমি কিন্তু আমার উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো যে অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে আমার ক্যাশ কত ইনফ্লো হলো আউটফ্লো হলো। তো সেই দুটোই হলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মেথড, এবং পার্থক্য হলো একটা, সেটা হলো যে আমরা ইনকাম স্টেটমেন্টের সাথে অ্যাডজাস্ট করে বের করি, আর ডাইরেক্টে কাস্টমারের কাছ থেকে সরাসরি হিসাব করে বের করি যে কাস্টমারের কাছ থেকে কত আমি পেয়েছি এবং সাপ্লায়ারকে আমি কত দিয়েছি। এই দুটো হিসাব আমরা ডাইরেক্ট যোগ বিয়োগ করে বের করি, তারপর আমরা ডাইরেক্ট মেথড অফ ক্যাশ ফ্লোতে আমরা অঙ্ক করি। In contrast, the indirect method will show net income followed by the adjustment needed to convert the total net income to the cash amount from operating activity. আমরা আলোচনা করেছি
The direct method must also provide a reconciliation of net income to the cash provided by operating activity. This is done automatically under the indirect method. অর্থাৎ আমরা বলেছি যে ইনডাইরেক্ট মেথডে আমরা ইনকাম স্টেটমেন্ট দিয়েই বের করি, তো কাজেই ডাইরেক্ট মেথডে যখন বের করবো তখন অটোমেটিক্যালি সে ইনডাইরেক্ট মেথডের সাথে রিকনসাইল করে ফেলবো। অর্থাৎ ডাইরেক্ট পদ্ধতিতে যত টাকা আমার আপনার অপারেটিং অ্যাক্টিভিটি থেকে আসবে, ইনডাইরেক্ট পদ্ধতিতে একই টাকা আসবে, কিন্তু বের করার পদ্ধতি দুই রকমের। একটাতে আমরা বের করি ইনকাম স্টেটমেন্ট অ্যাডজাস্ট করে, আরটা আমরা বের করি ডাইরেক্ট কত টাকা দিলাম সেই হিসাব করে। দিস দ্য ডিফারেন্স। তাহলে ডিফারেন্স শুধু একটা সেকশনে, সেটা হলো অপারেটিং অ্যাক্টিভিটি, আর বাকি কিন্তু সব দুটো সেকশন সেম। এখন কি বুঝতে পেরেছেন আপনারা দ্য ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট আর ইনডাইরেক্ট মেথড? বাকি দুটো থেকে আলাদা কোনো মানে কোনো আলাদা মেথড নাই, একটাই মেথড আছে বেসিক্যালি এরকম। বাকি যে ফাইন্যান্সিং আর ইনভেস্টিং এ একটাই মেথড আছে এরকম, মানে না একটাই মেথড না, মানে আমি ডাইরেক্ট পদ্ধতিতেও যেভাবে ইনভেস্টমেন্ট বাইর করব, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিতে ইনডাইরেক্ট পদ্ধতিতেও কিভাবে বের করব, এই দুইটার মধ্যে কোনো দুইটা পদ্ধতির কারণে, হ্যাঁ দুইটা পদ্ধতির কারণে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা, সেম পার্থক্য শুধুমাত্র হবে অপারেটিং অ্যাক্টিভিটি। কারণ একটু আগে বেশ কয়েকবারই বলেছি যে ইনডাইরেক্ট মেথডে আমরা ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বের করি, আর ডাইরেক্ট মেথডে আমরা কাস্টমারের কাছ থেকে কত পেলাম এবং সাপ্লায়ারকে কত পেলাম সেইভাবে ডাইরেক্ট হিসাবে হিসাব করে পেলাম। ইজ দ্য ডিফারেন্স। আর বাকি এই দুইটা সেকশন সেম। ক্লিয়ার? ওকে, আমরা এখন দেখব, আমরা যদি এই আমরা একটা ফরম্যাট দেখার চেষ্টা করব, এবং এই ফরম্যাটটা যদি আমি বুঝি তাহলে দেখবেন যে আপনার অঙ্ক 3 ভাগের 2 ভাগ আপনার কাছে ইজি হয়ে যাবে। 3 ভাগের 2 ভাগই আপনার কাছে ইজি হবে। অঙ্ক করার চেয়ে যদি আমরা একটা ফরম্যাটে বুঝি তাহলে আমার অঙ্কটা করতে অনেক ইজি হবে। সেজন্য আমরা এখানে একটা ফরম্যাট নিয়ে আলোচনা করব, সেটা হলো অপারেটিং অ্যাক্টিভিটি কিভাবে বের করি indirect method. This is the cash flow from operating the business and mainly relates to the income statement. Actually আগেও আমরা বলেছি এটা 100% related with আমার ইনকাম স্টেটমেন্টের সাথে রিলেটেড। ইনকাম স্টেটমেন্ট থেকে নন ক্যাশ আইটেম প্লাস এবং মাইনাস করে যেই আমরা ব্যালেন্সটা বের করি, যে ফিগারটা বের করি, নরমালি তাকে আমরা বলি ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। এর সাথে যদি আমরা শুধুমাত্র ইন্টারেস্ট কত পেমেন্ট করলাম এবং ইনকাম ট্যাক্স কত পেমেন্ট করলাম, এই দুটো যদি আমি এটার সাথে অ্যাডজাস্ট করি বা যোগ বিয়োগ করি, তাহলে আমি পেয়ে যাব ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। কথাটা আমার বোঝা গেছে কিনা? আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন? আরেকবার একটু বলেন স্যার, আরেকবার রিপিট করলে ভালো হয়। আমি বলছি যে আমরা যখন এই অপারেটিং অ্যাক্টিভিটিসে ক্যাশ ইনফ্লোটা বা ক্যাশের স্টেটমেন্টটা বের করব বা ক্যাশের ফ্লোটা বের করব, তখন প্রথমে হবে আমার ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। এই ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন যদি আমি বের করতে পারি, তার সাথে মাত্র দুটো আইটেম, একটা হলো ইন্টারেস্ট পেমেন্ট আর একটা হলো ইনকাম ট্যাক্স পেমেন্ট, এই দুটো আইটেম যদি আমি ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনের সাথে প্লাস মাইনাস করি, তাহলে আমি পেয়ে যাব অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। এবার কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস তাহলে আমার দুইটা স্টেপ। একটা হলো প্রথমে আমি বের করবো ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন, অপারেশন থেকে কতটুকু জেনারেট হয়েছে, তার সাথে আমি অ্যাডজাস্ট করব শুধুমাত্র দুটো আইটেম, একটা হলো ফাইন্যান্স কস্ট বা ইন্টারেস্ট পেইড আর একটা হলো ট্যাক্স পেইড।
যে ফিগারটা পাবো সেটাকে আমরা বলবো নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। স্যার উপরেরটা স্যার অপারেটিং প্রফিট না হয় নেট প্রফিট হবে না স্যার? কারণ আমরা তো নেট প্রফিট ট্যাক্স ইনক্লুড করে পাই। আমরা নেট প্রফিট দিয়েও করতে পারবো, অপারেটিং প্রফিট দিয়েও করতে পারবো। আমরা এখানে আইএসএ অপারেটিং প্রফিটেরই সূত্র দেয়া আছে, কাজে আমরা অপারেটিং প্রফিট দিয়ে বের করার চেষ্টা করব, কিন্তু নেট প্রফিট দিয়েও বের করা যায়। যদি আপনি অপারেটিং প্রফিট দিয়ে বের করতে পারেন তখন দেখবেন যে আপনি নেট প্রফিট দিয়েও বের করতে পারতেছেন। দুটো কি আলাদা নাকি একই? একই জিনিস, মানে নেট প্রফিট নামে আলাদা শুধু নাকি স্যার? মানে না, নেট প্রফিট আর অপারেটিং প্রফিট কি এক? আমরা ইনকাম স্টেটমেন্টে দেখেছি না? না স্যার, নেট প্রফিট আর অপারেটিং প্রফিট কি এক? না, নেট প্রফিট তো স্যার এই যে ট্যাক্স আর ইন্টারেস্ট বাদ দেওয়ার পরে আসে। বাদ দেওয়ার পরে আসে। যদি ইনকাম ট্যাক্স এবং এটা বাদ দেওয়ার পরে আসে সেক্ষেত্রে ক্যাশ জেনারেট ফ্রম অপারেশন বের করতে হলে যোগ করতে হবে না মাইনাস করতে হবে সেটা তখন আপনি বুঝতে পারবেন। আচ্ছা, বুঝছি। যে আমি যে প্রফিটটা নিলাম সেটা কি বিফোর ট্যাক্স পেইড নাকি আফটার ট্যাক্স পেইড। যদি আফটার ট্যাক্স পেইড হয় তাহলে হবে মাইনাস, আর বিফোর ট্যাক্স পেইড হলে হবে কি? স্যার বিফোর ট্যাক্স পেড হলে তো স্যার এটা ইনক্লুডেড ইন আস, তখন তো স্যার এটা আর মানে হিসাবে আসবে না, এটা হিসাবে আসবে না, আমি ওটাই বলতেছি। আর যদি আমি পরে নেই, আফটার ট্যাক্স পেইড এর পরে নেই, তাহলে সেটা অ্যাড ব্যাক করতে হবে। আমি এই জন্যই বলতেছিলাম স্যার, কারণ হচ্ছে আপনি অপারেটিং প্রফিট দিয়ে করছেন, এরপরে আপনি স্যার এই যে মাইনাস করলেন, এই জন্য আমি বলতেছিলাম। হ্যাঁ, কারণ অপারেটিং প্রফিট আমি শিখে আসছি, আমি তো ইনকাম স্টেটমেন্ট এই জন্য আগে করিয়েছি। ওখানে অপারেটিং প্রফিট বলতে কি বোঝায়? অপারেটিং প্রফিট পরেই তো ট্যাক্স বাদ যায়, বাদ যাওয়ার পরে তো নেট প্রফিট হয়, সেই জন্যই এইটার নামই হয়েছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এটা তো নামটা আমি দেই না, এটা আইএস দিয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, তারা নামটা দিয়েছে। আমি আরেকবার একটু প্রশ্নটা করবো স্যার, মানে কনফিউশন হচ্ছে এটাতে যে অপারেটিং প্রফিটে ট্যাক্স আর ইন্টারেস্ট হচ্ছে ইনক্লুডেড না, যেটা আপনি মাত্র বললেন। তাহলে যেহেতু ইনক্লুডেড না, তাহলে আমরা যদি এটা বাদ দিয়ে দিই আবার পরে নিচে যে লেস করলাম, তাহলে কি এটা আমরা মানে ডাবল ডিডাক্ট করলাম নাকি? এটা আমি কনফিউশনে। না না, যখন অঙ্ক করব তখন দেখবেন, কোনো কনফিউশন নাই। আচ্ছা, ঠিক আছে, কোনো কনফিউশন নাই। তাহলে আপনাকে আগে যেতে হবে হোয়াট ডু মিনস বাই অপারেটিং প্রফিট, আপনাকে তবে আবার ইনকাম স্টেটমেন্টে যেতে হবে। স্যার গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিলে স্যার যেটা থাকে ওটাই হচ্ছে অপারেটিং প্রফিট আর কি। হ্যাঁ, তাহলে আপনি কেন কনফিউশন করতেছেন আমার ট্যাক্স নিয়ে? আমি তো বের করব আমার কতটুকু, আপনি নামের জন্য আপনার কনফিউশন হচ্ছে, আপনার নামের জন্য কনফিউশন হচ্ছে যে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আমি নাম দিচ্ছি কিন্তু আমি আবার ট্যাক্স বাদ দিচ্ছি। হ্যাঁ, এটাই স্যার, কারণ হচ্ছে যদি নেট প্রফিট এই নামটা এইভাবে এসেছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7 এ এইভাবেই বলা হয়েছে, নামটা এটাই থাকবে, কিন্তু আপনার পরবর্তী পর্যায়ে এই জন্য তো আমরা আগে বলেছি, এটা বের করার আগে বলেছি ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। পরে কিন্তু আমি ট্যাক্সটা বাদ দিচ্ছি, এই জন্য যে ট্যাক্স যেটা পেমেন্ট করছি সেটা তো আমার ক্যাশ আউট হয়ে গেছে। আচ্ছা, ফাইন্যান্স কস্ট যেটা আমি ইন্টারেস্ট পেড যেটা করেছি সেটা তো আমার ক্যাশ আউট হয়ে গেছে, সেই জন্য আমি মাইনাস করতে হয়েছে। আমরা প্রথম থেকে আসি। তাহলে আমরা বলেছি যে অপারেটিং ইনকাম ফ্রম ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি যখন আমরা বের করব তখন প্রথমেই আমরা বের করব ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। এবার আমরা ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন অ্যাজ পার সূত্র অনুসারে আমরা প্রথমে অপারেটিং প্রফিটটা নিয়ে নেব ফ্রম ইনকাম স্টেটমেন্ট। তাহলে ফুল কনসেপ্ট থাকতে হবে, সেই ফরম্যাট যেটা আমরা দিয়েছিলাম সেই ফরম্যাটে কিন্তু এরকম ডিফারেন্স আছে, যে অপারেটিং প্রফিট, তারপরে তার সাথে আমরা আদার ইনকাম, আদার এক্সপেন্সেস, তারপর এক্সট্রাঅর্ডিনারি আইটেম, এক্সট্রাঅর্ডিনারি গেইন লস, তারপরে ট্যাক্স, তারপরে নেট প্রফিট, অনেক কিছু আমরা করেছি কিন্তু ফরম্যাটে, সো দ্যাট আপনার ওখানে ওইটা ক্লিয়ার না হলে কিন্তু এখানে এসে আপনার কনফিউশন হবে, আপনি অপারেটিং প্রফিট বলতে কোনটা বোঝায়। সো দ্যাট আমরা যদি ক্লিয়ার থাকি হোয়াট ইট মিনস বাই অপারেটিং প্রফিট, তাহলে আমরা সেই প্রফিটটা ইনকাম স্টেটমেন্ট দেখে এখানে নিয়ে নেব। এখন নরমালি আমরা যখন
প্রফিট বের করি তখন যে সমস্ত নন ক্যাশ আইটেম, আমরা থিওরিতে আগেও আলোচনা করেছি, যে সমস্ত নন ক্যাশ আইটেম আছে সেগুলোকে আমরা আগে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করলে আমি জেনারেটেড ফ্রম অপারেশন পেয়ে যাব। তাহলে নন ক্যাশ আইটেম আমরা ইনকাম স্টেটমেন্ট দেখে দেখে বের করব। কিন্তু আমি এখানে কিছু কমন আইটেম দিলাম যে আপনারা যেন বুঝতে পারেন। এই আইটেমের মধ্যে যদি থাকে ভালো কথা, না থাকলে নাই, কিন্তু আমি কিছু আইটেম বোঝার জন্য দিয়েছি। যেমন অপারেটিং প্রফিটের সাথে আমি যোগ করেছি ডেপ্রিসিয়েশন চার্জ ফর দি পিরিয়ড, অর্থাৎ অপারেটিং প্রফিট কিন্তু বের করা হয় ডেপ্রিসিয়েশন মাইনাস করে, তাই না? জি স্যার। অপারেটিং প্রফিট যখন আমরা বের করি তখন ডেপ্রিসিয়েশন আমরা মাইনাস করি না? জি স্যার। মাইনাস করি। মাইনাস মানে এই না যে আমার ক্যাশটা চলে গেল, আমি তো করব ক্যাশ ফ্লো, মানে আমার প্রফিট থেকে অ্যাকচুয়ালি কতটুকু ক্যাশ ফ্লো হয়েছে সেটা বের করার জন্য। তাহলে নন ক্যাশ আইটেম গুলো আমি বাদ দিতেই হবে আমাকে। তাহলে এ যেহেতু বাদ দিয়েছিল, বাদ দিয়ে প্রফিটটা বের করেছে, কাজে এখন আমাকে আমি যদি যোগ করি তাহলে আমি অ্যাকুরেট ফিগারটা পেয়ে যাব। যোগ করা মানে কি? যোগ করা মানে হলো এইটা যে যেহেতু আমি অপারেটিং প্রফিট নিয়েছি ডেপ্রিসিয়েশন মাইনাস করার পরের ফিগারটা, কাজে আমি যদি ওই সেটা আমাকে অ্যাড করি তাহলে আমি অরিজিনাল ফিগারটা পেয়ে গেলাম। এখানে কোনো ক্যাশ আউট হয়নি, ক্যাশ ইনও হয়নি, সেজন্য ইট ইজ এ নন ক্যাশ আইটেম। সেটাকে আমি অ্যাড ব্যাক করলাম, মাইনাস করে প্রফিট বের করছি, অ্যাড করলাম। আরেকটা প্রফিট বের করার সময় মাইনাস করে, সেটা লস অন ডিসপোজাল অফ নন কারেন্ট অ্যাসেট। আমি আগেই বলেছি যে দিস পোরশন ইজ নন কারেন্ট অ্যাসেট পোরশন। অপারেটিং অ্যাক্টিভিটি নন কারেন্ট অ্যাসেট পোরশন, এখানে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি ইনক্রিজ অর ডিক্রিজ সেটাও এখানে থাকবে, ইনকাম স্টেটমেন্টও থাকবে। প্লাস হলো আরেকটা থাকবে, সেটা হলো ট্যাক্স পেইড এন্ড দি ইন্টারেস্ট পেইড। তো সো দ্যাট আমি প্রথমেই লস অন ডিসপোজাল অফ নন কারেন্ট অ্যাসেট যদি কোনো কিছু থাকে তাহলে সেটাও আমি অ্যাড ব্যাক করবো, কারণ লসের মাধ্যমে আমার ক্যাশ বের হয়ে যায়নি প্রতিষ্ঠান থেকে। এটা যদি বিক্রি করে যদি লস হয় তার মানে এই না যে ক্যাশটা আউট হয়ে গেল, সেজন্য লসটা আমি যোগ করলাম, অ্যাড করলাম, কারণ এটা মাইনাস করে কিন্তু প্রফিটটা বের করা হয়েছিল, সেজন্য অ্যাড করলাম। আরেকটা মাইনাস করে প্রফিট বের করে, সেটা হলো ডিক্রিজ ইন ইনভেন্টরি লেভেল। অর্থাৎ আপনার যদি সে ইনভেন্টরি মানে হলো যে আপনার ব্যবসার যে জিনিসগুলো আপনি কেনা বেচা করেন সেগুলো কিন্তু আমরা নর্মালি ইনভেন্টরি বলি। এখন ইনভেন্টরি যদি ইনভেন্টরি ব্যালেন্স বাড়তেও পারে, কমতেও পারে। এখন আপনার যা ছিল বছরের প্রথমে এবং বছরের শেষে এসে যদি দেখেন যে আপনার ইনভেন্টরি বেড়ে গেছে, সে আপনার 5টা বই ছিল আগে, এখন যদি আপনার 7টা বই হয় তাহলে 2টা বই আপনার বেড়ে গেল। তাহলে 2টা বই যদি বেড়ে যায় তাহলে আপনার টাকা কি আউট হয়েছে না ইন হয়েছে? কোনোটাই হয়নি, আউট হয়েছে, কারণ 2টা বই তো আপনাকে কিনতে হয়েছে। আপনার বছরে প্রথমে 5টা বই ছিল আপনার টেবিলে, এখন 7টা বই, দ্যাট মিনস 2টা বই আপনি কিনেছেন। তাহলে 2টা বইয়ের জন্য আপনার ক্যাশ আউট হয়েছে, নিশ্চয়ই ধরে নিতে হবে যে ক্যাশ আউট হয়েছে। সেজন্যই আমরা আবার যদি এমন হয় যে বছরের প্রথমে আপনার 7টা বই ছিল, বছরের শেষে এসে আপনার 5টা বই আছে, তার মানে 2টা বই আপনি বিক্রি করে দিচ্ছেন, তাহলে আপনি কি হয়েছে? ক্যাশ ইনফ্লো হয়েছে। তার মানে এই উদাহরণটা দিয়ে আমরা বলতে চাচ্ছি যে ইনভেন্টরি যদি বাড়ে তাহলে বুঝতে হবে আপনি কিনেছেন, সেজন্য আপনার ক্যাশ আউট হবে। আর ইনভেন্টরি যদি কমে তার মানে বুঝতে হবে আপনি বিক্রি করে দিয়েছেন, তাহলে আপনার ক্যাশ ইনফ্লো হবে। এই যে অ্যাজাম্পশন, এই অ্যাজাম্পশন না করলে আপনি ক্যাশটা মিলাতে পারবেন না। সেজন্য আমরা এখানে বলেছি, প্রথম বলেছি যে আমরা নন ক্যাশ আইটেম আমরা অ্যাডজাস্ট করব ফ্রম ইনকাম সামারি। ইনকাম সামারি দেখে কিন্তু এই 2টা নন ক্যাশ আইটেম ছিল, একটা ডেপ্রিসিয়েশন, একটা লস, চলে গেল, অ্যাডজাস্টমেন্ট করে ফেলছি। তারপর আমি বলছি আরো 2টা সেকশন থাকবে, একটা হলো কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি ডিক্রিজ অর ইনক্রিজ।
আমরা কিন্তু সেই অংশে আসছি। এখানে বলছি যে ডিক্রিজ ইন ইনভেন্টরি, ইনভেন্টরি যে কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি যদি কমে তাহলে ধরে নিতে হবে যে আপনি বিক্রি করেছেন, মানে টাকা আসছে, সেজন্য অ্যাড করেছি আমি। আর ডিক্রিজ ইন রিসিভেবল, যদি মানুষের কাছে টাকা পান সেটাও যদি কমে যায় তাহলে বুঝতে হবে মানুষ টাকা আপনাকে দিয়ে দিয়েছে, সেজন্য এটা অ্যাড হবে। ইট ইজ অলসো এ কারেন্ট অ্যাসেট। তাহলে আমরা কমন কথা বলতে পারি যে কারেন্ট অ্যাসেট যদি বাড়ে তাহলে বুঝতে হবে ক্যাশ আউট হয়েছে, কারেন্ট অ্যাসেট যদি কমে তাহলে আপনাকে বুঝতে হবে ক্যাশ ইন হয়েছে। ইন হলে ক্যাশ ইনফ্লো হলে অ্যাড হবে, ক্যাশ আউটফ্লো হলে লেস হবে। তাহলে ডিক্রিজ ইন ইনভেন্টরি, এই জন্য আমরা ধরে নিয়েছি যে এটা ইনভেন্টরি কমে গেছে মানে ক্যাশ বেড়েছে, তাই এই জন্য আমরা অ্যাড করেছি। ইট ইজ অ্যানাদার কারেন্ট অ্যাসেট রিসিভেবল, সেটাও যদি ডিক্রিজ হয় কমে যায় তার মানে মানুষ আপনাকে টাকা দিয়ে দিয়েছে, সেজন্য আমি অ্যাড করেছি। আর হলো চলে গেল ইনকাম স্টেটমেন্ট, প্রথম দুইটা আইটেম নন ক্যাশ আইটেম, তারপর চলে গেল কারেন্ট অ্যাসেট, আরেকটা থাকলো কারেন্ট লায়াবিলিটি। স্যার কারেন্ট অ্যাসেটের কথাটা আরেকবার একটু বলবেন, যে কারেন্ট অ্যাসেট বাড়লে ক্যাশ হচ্ছে আমার ক্যাশ আউট হইলে তাহলে হচ্ছে আমি অ্যাড করব না, ক্যাশ যদি আপনার কাছ থেকে ক্যাশ চলে যায় তাহলে অ্যাড করবেন কেন, লেস করবেন। আপনি তো ক্যাশের ব্যালেন্সটা মিলাবেন, ক্যাশ কত আপনার কাছে ইন হলো এবং আউট হলো এবং ব্যাংক ব্যালেন্স এখন কত, সেইটাই তো আমাদের উদ্দেশ্য। তা আপনি যদি কারেন্ট অ্যাসেট বাড়ে, আপনি যদি বই বাড়ে, আগে ছিল 5টা এখন হচ্ছে 7টা, তার মানে কারেন্ট অ্যাসেট আপনার বেড়েছে, তার মানে কি আপনি 2টা বই কিনেছেন, কিনলে টাকা আপনার কাছ থেকে যাবে না আসবে? যাবে স্যার, ক্যাশ আউট যাবে। তাহলে যদি আপনার কারেন্ট অ্যাসেট বাড়ে তাহলে আপনার ক্যাশ আউট হইলো, আপনার কাছে চলে গেল। উল্টা যদি হয় যে আপনার 7টা বই ছিল এখন 5টা বই, তার মানে 2টা বই আপনি নীল খাতে বিক্রি করে দিয়েছেন, তাহলে বিক্রি করলে ক্যাশ ইন হবে, ক্যাশ আসবে, ক্যাশ আসলে হবে যোগ, ক্যাশ আউট হলে হবে মাইনাস। সেজন্য এখানে বলেছি যে ডিক্রিজ, যদি কারেন্ট অ্যাসেট যদি কমে যায় ক্যাশ আসবে, সেজন্য হয়েছে কারেন্ট অ্যাসেট। আমরা এখানে 2টা উদাহরণ দিয়েছি, একটা ইনভেন্টরি দিয়েছি, একটা রিসিভেবল দিয়েছি। তাহলে আমি বলেছিলাম 3টা আইটেম এখানে কনসিডারেশনে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনের 3টা স্টেপ, একটা হলো ইনকাম স্টেটমেন্ট, একটা হলো কারেন্ট অ্যাসেট, একটা হলো কারেন্ট লায়াবিলিটি। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্ট শেষ করলাম, কারেন্ট অ্যাসেট শেষ করলাম এবং কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি মানে কি, মানুষ আপনার কাছে টাকা পাবে, তো এই পাওনা যদি বেড়ে যায় এর অর্থ কি, আপনি মানুষের কাছ থেকে আরো টাকা নিয়েছেন। সে আপনার এক বন্ধু আপনি মাসের প্রথমে 100 টাকা পাইতো, এখন সে আপনার কাছে 500 টাকা পায়, এর অর্থটা কি? অর্থ হলো আপনি পরে আরো 400 টাকা তার কাছ থেকে ধার করেছেন, তাহলে সে কেন 500 টাকা পাবে, সে তো 100 টাকাই পাইতো। তাহলে কারেন্ট লায়াবিলিটি যদি বাড়ে তাহলে ক্যাশ ইন হয়, কারেন্ট লায়াবিলিটি যদি কমে তাহলে ক্যাশ আউট হবে। আপনার বন্ধু আপনার কাছে 500 টাকা পাইতো, এখন পায় 100 টাকা, তার মানে আপনি 400 টাকা পেমেন্ট করে দিয়েছেন। লায়াবিলিটি যদি কমে তাহলে বুঝতে হবে আপনি পেমেন্ট করে দিয়েছেন, লায়াবিলিটি যদি বাড়ে তাহলে বুঝতে হবে আপনি আরো ধার নিয়েছেন। ধার নিলে ক্যাশ ইন হইলো, সেজন্য আমরা অ্যাড করেছি। ইনক্রিজ ইন পেয়াবেল, যদি লায়াবিলিটি বেড়ে যায় তাহলে বুঝতে হবে আপনি টাকা নিয়েছেন, সেজন্য অ্যাড করেছি, ক্যাশ ইন হয়েছে। আমরা একটা ফিগার এখানে যোগ বিয়োগ করে পাবো, অপারেটিং প্রফিটের সাথে অ্যাড যদি করি, যে আমরা যেটা বলেছি একটা নন ক্যাশ আইটেম অফ ইনকাম স্টেটমেন্ট, কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটি। এরপরে লেস করব কোনগুলো, লেস করব প্রফিট অন ডিসপোজাল অফ নন কারেন্ট অ্যাসেট। যদি লস হয়, এই যে প্রথমটা ছিল লস অন ডিসপোজাল অফ কারেন্ট অ্যাসেট, যদি লস হয় আমরা ইনকাম স্টেটমেন্টে মাইনাস করি, আর যদি প্রফিট হয় তা আমরা ইনকাম স্টেটমেন্টে প্লাস করি। প্লাস করছি দেখে এখানে লেস করেছি, কারণ আসলে এই প্রফিটের মাধ্যমে আমার ক্যাশ আসে নাই, সেজন্য আমি লেস করেছি।
লস যদি আমি প্লাস করি, প্রফিট আমি লেস করব, স্বাভাবিক, কারণ লস আমি ইনকাম স্টেটমেন্টে মাইনাস করেছিলাম, সেজন্য এখানে প্লাস করেছি। আবার প্রফিট ইনকাম স্টেটমেন্টে প্লাস করেছিলাম, সেজন্য এখানে মাইনাস করেছি। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। ওকে, দেন এখানে দেখেন ডিক্রিজ ইন ইনভেন্টরি, অর্থাৎ কারেন্ট অ্যাসেট যদি কমে তাহলে আপনার ক্যাশ আসলো, সেজন্য অ্যাড করেছি। কারেন্ট অ্যাসেট যদি বাড়ে, ইনক্রিজ ইন ইনভেন্টরি, যদি ইনভেন্টরি বাড়ে তাহলে ক্যাশ আউট হয়েছে, সেজন্য লেস করেছি। ঠিক তদ্রুপ আরো একটা কারেন্ট অ্যাসেট, সেটাকে আমরা বলেছি এখানে, যেমন বলেছি যে ডিক্রিজ ইন রিসিভেবল, অর্থাৎ কারেন্ট অ্যাসেট ডিক্রিজ হয়েছে, রিসিভেবল যদি ডিক্রিজ হয় তার মানে হলো মানুষ আপনাকে টাকা দিয়েছে, সেজন্য আমি অ্যাড করেছি। তাহলে ডিক্রিজ যদি অ্যাড হয়, ইনক্রিজ কি হবে? লেস হবে, সেজন্য ইনক্রিজ ইন রিসিভেবল লেস হয়েছে। মানে আপনি যদি মানুষের কাছে টাকা আরো বেশি পান, তার মানে আপনি মানুষকে দিয়ে দিয়েছেন টাকা, মানুষ আপনার কাছে টাকা নিয়েছে। ঠিক তদ্রুপ যদি ইনক্রিজ ইন পেয়েবল, একটু আগেও বলেছি যে মানুষ আপনার কাছে টাকা পায়, সেটা যদি বাড়ে তাহলে টাকা বুঝতে হবে আপনি নিয়েছেন আরো, আর যদি কমে তাহলে বুঝতে হবে টাকা দিয়ে দিয়েছেন। আপনার বন্ধু আগে 500 টাকা পায়, তো এখন পায় 400 টাকা, তার মানে 100 টাকা আপনি দিয়ে দিয়েছেন, সেজন্য ডিক্রিজ ইন পেয়েবল। তাহলে অ্যাড যদি হয় ইনক্রিজ, লেস হবে ডিক্রিজ, অ্যাড যদি হয় ডিক্রিজ, লেস হবে ইনক্রিজ, প্রত্যেকটা আইটেম এরকমই হবে। হওয়ার পরে আমি এই কিছু আইটেম যোগ করলাম, কিছু আইটেম মাইনাস করলাম, কার সাথে? অপারেটিং প্রফিটের সাথে। করার পরে যে ফিগারটা বের হবে, এইটা কি আমি বলবো ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। ক্লিয়ার সবাই? বুঝা যাচ্ছে নাকি না? বুঝা গেছে স্যার? জি বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। ওকে, তারপরে আমি বলেছি ক্যাশ জেনারেটেড যখন বের হবে তার সাথে দুটো আইটেম সবসময় মনে রাখবেন, একটা হলো ট্যাক্স আর একটা হলো ইন্টারেস্ট। যেহেতু ইন্টারেস্ট পেইড মানে কি আপনি দিয়ে দিয়েছেন, ক্যাশ ট্যাক্স পেইড মানে কি ক্যাশ আপনার কাছ থেকে আউট হয়েছে, কাজে দুইটাই লেস হবে। লেস করার পরে যে ফিগারটা পাবো সেটাকে আমি বলবো নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। আমি আমার ব্যবসার যত কাজবাজ করেছি, কাজের পরে আমার ব্যবসা থেকে এত টাকা আমার ক্যাশ ইনফ্লো হয়েছে, সেটা কি বলা হয় নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। এইটুকুই মেইন। এইটুকু যদি আমি পারি তাহলে বুঝতে পারবো যে আমি অঙ্কের 2/3 আমি বুঝে ফেলছি, বাট 2/3 আমি করে ফেলছি। এবং এই পোর্শনটুকুই শুধু ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের মধ্যে পার্থক্য। ওকে, আমরা দেখবো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ইনভেস্টিং অ্যাক্টিভিটি আমি আগেই বলেছি যে ইট ইজ নন কারেন্ট অ্যাসেট। আগে কোশ্চেনে চলে গেছে কারেন্ট অ্যাসেট, এটা হলো নন কারেন্ট অ্যাসেট। সেজন্য বলেছি যে পারচেজ অফ নন কারেন্ট অ্যাসেট অথবা ইনক্রিজ দি ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট। সংক্ষেপে বলি ইনক্রিজ দি ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট অথবা পারচেজ অফ নন কারেন্ট অ্যাসেট। আপনার আজকের একটা কম্পিউটার আছে, কালকে যদি আরেকটা কম্পিউটার আপনার বেড়ে যায়, তেমনি কম্পিউটার যদি আপনার দুইটা হয়, তাহলে বুঝতে হবে যে আপনি আরেকটা কম্পিউটার কিনেছেন। তাহলে একটা কম্পিউটার যেহেতু কিনেছেন, তাহলে নিশ্চয়ই আপনার ক্যাশ আউট হয়েছে, নট ইন, আপনি ক্যাশ আসে না, ক্যাশ চলে গেছে। সেজন্যই যদি পারচেজ করেন নন কারেন্ট অ্যাসেট অথবা যদি ফিক্সড অ্যাসেটের ভ্যালু যদি বেড়ে যায়, তাহলে বুঝতে হবে যে আপনি পারচেজ করেছেন, তাহলে ক্যাশ আউট হয়েছে, সেটা আমার মাইনাস ফিগার হবে যেহেতু ক্যাশ আউট। যদি এমন হয় যে না, প্রসিডস অন সেল অফ নন কারেন্ট অ্যাসেট, দ্যাট মিন ডিক্রিজ দি ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট, যদি ফিক্সড অ্যাসেটের ভ্যালু কমে যায় তাহলে বুঝতে হবে যে আপনি বিক্রি করে দিচ্ছেন। বিক্রি করে দিলে আপনার ক্যাশ ইনফ্লো হবে, সেজন্য প্লাস ফিগার। তাহলে ফিক্সড অ্যাসেট আপনি বিক্রিও করতে পারেন, ফিক্সড অ্যাসেট আপনি কিনতেও পারেন, ফিক্সড অ্যাসেটের ভ্যালু বাড়তেও পারে, ফিক্সড অ্যাসেটের ভ্যালু কমতেও পারে। যদি বাড়ে তাহলে আপনি টাকা আউট হয়ে গেছে, টাকা দিয়ে দিয়েছেন, ক্যাশ আউট, এই জন্য মাইনাস।
যদি কমে তাহলে ক্যাশ আউট হয়নি, ক্যাশ ইনফ্লো হয়েছে, সেজন্য প্লাস ফিগার। দেন ইনভেস্টমেন্ট ইনকাম। ইনভেস্টমেন্ট, আপনি যদি কোনো ইনভেস্ট করে কোনো জায়গা থেকে কোনো ইনকাম পান, সেটা এখানে চলে আসবে। তাহলে ইনকাম যদি হয় আমার নরমালি, সেটা হলো ক্যাশ ইনফ্লো। সেজন্য আমি বলছি যে ইনভেস্টমেন্ট ইনকাম। দেন আর হলো দুইটা আইটেম বলছি আগে, একটা হলো ডিভিডেন্ড রিসিভ আর একটা হলো ইন্টারেস্ট রিসিভ। যদি আপনি ইন্টারেস্ট রিসিভ করেন তাহলে আসবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে, অথবা যদি ডিভিডেন্ড রিসিভ করেন ইনভেস্টিং অ্যাক্টিভিটি। কিন্তু যদি ডিভিডেন্ড পেমেন্ট করেন তাহলে কোথায় যাবে? ফাইন্যান্সিং এ যাবে। ফাইন্যান্সিং এ স্যার, ফাইন্যান্সিং এ যাবে। আর ইন্টারেস্ট যদি পেইড করি অপারেটিং এ যাবে। রাইট, ইন্টারেস্ট পেড করলে স্যার অপারেটিং। হ্যাঁ, অপারেটিং এ। তাহলে এই জিনিসগুলাই খেয়াল রাখবেন, ইন্টারেস্ট পেমেন্ট করলে অপারেটিং, ইন্টারেস্ট রিসিভ করলে ইনভেস্টিং। ডিভিডেন্ড যদি পেমেন্ট করি তাহলে যাবে ফাইন্যান্সিং, ডিভিডেন্ড যদি রিসিভ করি তাহলে আসবে ইনভেস্টিং অ্যাক্টিভিটি। এতটুকু বলে রাখলেই হবে। আর হলো ফিক্সড অ্যাসেট, বাড়লো না কমলো। যদি ফিক্সড অ্যাসেট বাড়ে বুঝতে হবে আপনার ক্যাশ আউট মাইনাস ফিগার, ফিক্সড অ্যাসেট যদি কমে তাহলে বুঝতে হবে ক্যাশ ইন প্লাস ফিগার। চলে আমি যোগ বিয়োগ করে যে ফিগারটা পাবো সেটাকে বলবো আমি টোটাল ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। আমি দুইটা ফিগার পেয়ে গেলাম, একটা পেলাম ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে কত ক্যাশ ফ্লো হয়েছে, আর একটা পেলাম অপারেটিং অ্যাক্টিভিটি থেকে কত ক্যাশ ফ্লো হয়েছে। দুইটা ফিগার পেয়ে গেলাম। থার্ড ফিগার হলো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। আমি যদি ব্যালেন্স শিট দিকে তাকাই তাহলে আমি খেয়াল করব যে আমার কারেন্ট অ্যাসেট চলে গেছে, ফিক্সড অ্যাসেট চলে গেছে, তাহলে আমার অ্যাসেট সাইডে কিচ্ছু নাই। আসেন আপনি লাইব্রেরি সাইডে, লাইব্রেরি সাইডে কারেন্ট লাইব্রেরি চলে গেছে, লং টার্ম লাইব্রেরি চলে গেল, সরি যায়নি, লং টার্ম লাইব্রেরি রয়ে গেল। আর থাকলো কি? শেয়ার ক্যাপিটাল। এই দুইটা অংশই থেকে গেল, সেই দুইটা অংশই হবে এইখানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। যদি এমন হয় যে আপনার যে শেয়ার ক্যাপিটাল ছিল সেটা যদি বেড়ে যায়, যা শেয়ার ক্যাপিটাল প্রথমে ছিল সেই ক্যাপিটাল যদি বেড়ে যায় তার মানে হলো আপনি শেয়ার বিক্রি করেছেন, সেজন্য আপনার ক্যাশ ইনফ্লো হবে। অর্থাৎ লাইবিলিটি যদি বাড়ে, শেয়ার ক্যাপিটাল একটা এক ধরনের লাইবিলিটি, সো দ্যাট লাইবিলিটি যদি বাড়ে তা বুঝতে হবে ক্যাশ ইনফ্লো হয়েছে। ঠিক তদ্রূপ প্রসিডস ফ্রম লোনস ডিবেঞ্চার, যদি আপনার কোনো লং টার্ম লোন বা ডিবেঞ্চার বা বন্ড এটাও যদি বেড়ে যায়, আগে মানুষ আপনার কাছ থেকে পাইতো 5,000, এখন পায় 12,000, তাহলে 7,000 বেড়ে গেছে। তার মানে 7,000 টাকা আপনি মানুষের কাছ থেকে নিয়েছেন, কিনেছেন, সেই জন্যই আপনার ডিবেঞ্চার বা বন্ডের পরিমাণটা বেড়ে গেছে। ওই জন্য আমরা বলি যে প্রসিডস ফ্রম ইস্যুইং শেয়ার যদি হয় সেটা পজিটিভ, ক্যাশ আসলো। যদি প্রসিডস ফ্রম লোন বা ডিবেঞ্চার যদি হয়, অথবা ইনক্রিজ দি লোন যদি হয়, বেড়ে যায়, তো ক্যাশ আসলো। আর যদি রিপেমেন্ট অফ লোন অথবা ডিবেঞ্চার যদি কমে যায় ভ্যালু, তাহলে মাইনাস ফিগার হবে, ক্যাশ আউট হলো। অথবা পেমেন্ট অফ ডিভিডেন্ড, ডিভিডেন্ড যদি পেমেন্ট করি, যে শেয়ার ক্যাপিটাল আছে কাজে ডিভিডেন্ড যদি পেমেন্ট করি তাহলে মাইনাস ফিগার হবে। ডিভিডেন্ড পেমেন্ট হবে ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ডিভিডেন্ড রিসিভ হবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, ইন্টারেস্ট পেইড হবে অপারেটিং অ্যাক্টিভিটি, ইন্টারেস্ট রিসিভ হবে আপনার ইনভেস্টিং অ্যাক্টিভিটি, আর ডিভিডেন্ড পেমেন্ট হবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, যেহেতু ডিভিডেন্ডটা শেয়ার ক্যাপিটালের সাথে সম্পৃক্ত সেই জন্য। তাহলে ডিভিডেন্ড পেমেন্ট মাইনাস হবে। আর যদি লোন পেমেন্ট করি বা ডিবেঞ্চার বা বন্ড যদি কমে যায় ভ্যালু, মাইনাস হবে মানে পেমেন্ট করেছি। যদি বেড়ে যায় প্লাস হবে মানে আমার ক্যাশ এসেছে, নট ইনকাম বাট ক্যাশ। তো এর মাধ্যমে আমি যে নেট ফিগারটা পাবো সেটার নাম হবে টোটাল ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। আমি তিনটা ফিগার পেয়ে গেলাম। একটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি থেকে কত পেলাম,
একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটি থেকে কত পেলাম, আর একটা হলো আপনার অপারেটিং অ্যাক্টিভিটি থেকে কত পেলাম। তিনটা ফিগার পেলাম। তিনটা ফিগার যোগ যদি আমি করি তাহলে যে ফিগারটা হবে সেই ফিগারটাকে আমি বলবো নেট ইনক্রিজ ইন ব্যাংক এন্ড ক্যাশ ব্যালেন্স। এই বছর আমার কতটুকু ক্যাশ ব্যালেন্স বেড়েছে বা ব্যাংক ব্যালেন্স বাড়ার কথা, বা ক্যাশ কতটুকু বেড়েছে, তিনটা যোগ করলে যেটা হবে সেই ফিগারটাই হবে নেট ইনক্রিজ ইন ব্যাংক অর ক্যাশ। তাহলে এইটার সাথে যদি আমি গত বছরের ফিগারটা যদি যোগ করি তাহলে আমি ক্লোজিং ফিগারটা পেয়ে যাব। এটা হলো কারেন্ট ইয়ারে যতটুকু ক্যাশ ইনফ্লো আউটফ্লোর পরে নেট হলো সেটুকু। এর সাথে আমি কি করব, আমি গত বছরের ওপেনিংটা যদি নেই তাহলে যোগ করলে যে ফিগারটা পাবো সেই ফিগারটার নাম হইল ব্যাংক এন্ড ক্যাশ ব্যালেন্স এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। তাহলে আমার যদি এই বছরের ক্যাশ ফ্লোর সাথে যদি আমি এই বছরের ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা যোগ করি তাহলে আমি পাবো ক্লোজিং ক্যাশ ব্যালেন্স আর ব্যাংক ব্যালেন্স। এটা যদি আমার ট্রাই ব্যালেন্সে যে ব্যাংক ব্যালেন্সটা দেয়া আছে তার সাথে যদি মিলে যায় তাহলে বুঝতে হবে আমার ব্যাংক রিকনসিলিয়েশনটা হয়ে গেছে। আর যদি না মেলে তাহলে বুঝতে পারবেন কোথাও না কোথাও পার্থক্য হয়ে গেছে। এই হলো মোটামুটি আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আপনি যদি এই ফরম্যাটটা বুঝে থাকেন তাহলে যে কোনো অঙ্ক করতে পারবেন, আর যদি বুঝে না থাকেন অঙ্ক আর করতে পারবেন না। এবার যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। স্যার তার মানে এইটার যে ব্যালেন্সটা হবে এটা হচ্ছে আমি যেই তারিখে রিকনসিলিয়েশন করব এই তারিখে আমার হাতে এত টাকা থাকবে এরকম? জি, ওই যে আমরা বের করলাম যে তিনটা অপারেটিং এর মাধ্যমে যে ক্যাশটা পেলাম সেটাকে আমরা বললাম নেট ইনক্রিজ ইন ব্যাংক এন্ড ক্যাশ। কতটুকু ইনক্রিজ করছে এই বছর সেই ফিগারটা, তার সাথে যদি আমি গত বছর ক্লোজিং বা এই বছরের ওপেনিং কত ছিল, আমার প্রথমে কত ছিল এই বছরে, এবং এই বছর আমি ইনকাম করেছি কত, এই দুইটা যদি যোগ করি তাহলে আমার এই বছরের লাস্টে কত থাকবে সেই ফিগারটা পেয়ে যাব। এবং এইটা যদি আমার ব্যাংকের সাথে মিলে যায় অথবা যদি ট্রাই ব্যালেন্সে যে ফিগারটা দেয়া আছে যে এত টাকা ব্যাংক ব্যালেন্স, যদি ওইটার সাথে এটা মিলে যায় তাহলে বুঝতে পারবেন আপনার অঙ্কটা হয়েছে। বলেন স্যার যে ডিভিডেন্ড যেহেতু যে শেয়ারের সাথে কানেক্টেড এর জন্য এটা যেহেতু ফিনান্সিং অ্যাক্টিভিটিতে আসছে আর কি স্যার, তাহলে লোনের সাথে তো স্যার এই যে ইন্টারেস্টটা রিলেটেড, তাহলে এই ইন্টারেস্টের পেমেন্টটা ফিনান্সিং অ্যাক্টিভিটির আন্ডার না স্যার নাকি? না, ইন্টারেস্টটা যেটা আমরা পেমেন্ট করি সেটা নরমালি আমরা ফাইনাল এই অপারেটিং প্রফিটের সাথে আমরা দেখাই, সেজন্য আমরা এখানে ইন্টারেস্টটা লেস করেছি এইখানে, যেহেতু ইট ইজ রিলেটেড উইথ অপারেটিং, সেজন্য এটা আইএসএ এইভাবেই তারা আপনাকে অ্যাডভাইস করেছে বা ফরম্যাট দিয়েছে, কাজে তার বাইরে তো আমি যেতে পারবো না। এই ফরম্যাট যেটুকু করে দিয়েছি কোনো বইতে আপনারা পাবেন না, আমরা একটা দ্বারা করেছি। যদি আপনি এই ফরম্যাট অনুসারে যদি আপনি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে জাস্ট অঙ্ক কোশ্চেন দেখে দেখে এখানে ফিগারটা বসাই দিলে আপনার যে কোনো অঙ্ক হয়ে যাবে, যে কোনো অঙ্ক হয়ে যাবে। এখন বলেন যে কোনো আইটেম বোঝেননি বা কোনো আইটেম এখনো আপনার অস্পষ্ট আছে, তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করব। স্যার ক্যাশ বুকের সাথে স্যার এটা কোনো রিলেশন আছে স্যার? ক্যাশ বইয়ের সাথে তো রিলেশন 100%। এই যে বললাম এই যে হ্যাঁ ব্যাংক এন্ড ক্যাশ ব্যালেন্স, এই যে ক্যাশ ব্যালেন্সটাই তো ক্যাশ বুকের থেকে আসে। হ্যাঁ আচ্ছা স্যার, ওকে স্যার। আপনার ক্যাশ কত আছে এটা তো আপনার ট্রাই ব্যালেন্সে বলে দিচ্ছেন যে আমার 100 টাকা ক্যাশ ব্যালেন্স আছে। ওই 100 টাকা এখানে যদি বের হয় মিলাতে পারেন তাহলে তো আপনার ক্যাশ ফ্লোটা হয়ে গেল। আর যদি আপনার ওই ব্যালেন্সের সাথে এটা না মেলে তাহলে তো আপনার ক্যাশ ফ্লো হয়নি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। আর কোনো কোশ্চেন? সবাই বুঝেছেন নাকি? জি স্যার। ওকে, তাহলে আমরা আরেকটু আগাই, যদিও প্রবলেম সলভ করতে পারবো না কিন্তু একটু আলোচনা করি। একটা প্রবলেম আছে, প্রবলেমটা আপনাকে সলভ করতে হবে। এই কোম্পানি
had the following items on its statement of financial position at the end of year 1 and 2. First year এবং second year এ আপনাকে কিছু আইটেম দিয়েছে পজিশন। ফার্স্ট ইয়ার মানে হলো ওপেনিং, সেকেন্ড ইয়ার মানে হলো ক্লোজিং। তাহলে এখানে কিছু আইটেম দিয়েছে ইনভেন্টরি, রিসিভেবল, পেমেন্ট। এগুলা ব্যালেন্স শিটের কি ধরনের অ্যাসেট বা লাইবিলিটি? কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি। রাইট, কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি। তাহলে এইগুলো এফেক্ট আমরা কোথায় দেখাবো? অপারেটিং এ, অপারেটিং এ দেখাবো। এই তো বুঝে ফেলছেন। কাজেই এইটার যে ইনক্রিজ দেখেন, ফার্স্ট ইয়ারে হয়েছিল 35, ছিল 35, এখন হয়েছে 25। মানে কি, এর অর্থটা কি? সেল করছে স্যার, মানে টাকা বাড়ছে, টাকা বাড়ছে, সেল করেছে। রাইট। আবার দেখেন রিসিভেবল 24,000 ছিল, এখন আছে 28,000। তার মানে আরো ধার দিছি স্যার, মানে টাকা কমছে। রাইট। পেয়েবল মানুষ হয়েছে পাইছেন 31,000, এখন আছে 33,000। আরো ধার নিছে, টাকা বাড়ছে। তার মানে ক্যাশ ইনফ্লো হয়েছে 3,000, তাই না? 2,000। এই তো এইভাবে করে আমরা অপারেটিং এর পোর্শন এখান থেকে অনেকটাই বুঝে গেলাম। এবার দেখেন ইন এডিশন, এছাড়াও the statement of comprehensive income for year 2 included the following item। বলছে যে এইগুলো ছাড়াও ইনকাম স্টেটমেন্ট আপনাকে দিয়ে দিয়েছে। গ্রস প্রফিট কত হয়েছিল, কি কি লেস করেছে, এবং প্রফিট বিফোর ট্যাক্স কত, এবং অপারেটিং প্রফিট কত, সব দেয়া আছে। গ্রস প্রফিট কত ছিল, কি খরচ লেস করেছে, অপারেটিং প্রফিট কত, ইনভেস্টমেন্ট ইনকাম কত, ফাইন্যান্স কস্ট কত, প্রফিট বিফোর ট্যাক্স কত, সব দেয়া আছে। সাপোজ that the dividend in the statement of changes in equity was টাকা 30,000। ধরে নেন যে ডিভিডেন্ড স্টেটমেন্ট, ডিভিডেন্ড চেঞ্জ হয়েছে ইকুইটি পোর্শনে 30,000 টাকা, and that other items on the statements of financial position were as follows। এবং বাকিগুলো আপনাকে এখানে দিয়ে দিয়েছে। যেমন নন কারেন্ট অ্যাসেট দিয়েছে, ফার্স্ট ইয়ারে কত ছিল, সেকেন্ড ইয়ারে কত, ডেপ্রিসিয়েশন কত ছিল, কারেন্ট অ্যাসেট কি অবস্থা ছিল, তারপর নন কারেন্ট অ্যাসেট কি, কারেন্ট লায়াবিলিটি কি ছিল, সব ব্যালেন্স গুলো আপনাকে দিয়ে দিয়েছে। এখানে দেখেন কারেন্ট অ্যাসেটে এখানে আপনার ব্যাংক ব্যালেন্স দেয়া আছে, ক্যাশ, সরি শেয়ার ক্যাপিটালে, কারেন্ট অ্যাসেটের মধ্যে শেয়ার ক্যাপিটাল আসলো না, এটা কারেন্ট অ্যাসেট একটাই, ব্যাংক এবং ক্যাশ। আর বাকি যে কারেন্ট অ্যাসেট সেগুলো কিন্তু এখানে দিয়েছে, ইনভেন্টরি, রিসিভেবল, পেয়েবল। সুতরাং এখানে একটা আইটেম ব্যাংক এন্ড ক্যাশ ব্যালেন্স। কিন্তু কথা হলো যে আপনার দেখেন এখানে ক্লোজিং হলো 1,01,000 টাকা। তার মানে হলো আপনার ওই ব্যাংক স্টেটমেন্ট করার পরে লাস্টে যদি আপনার সাথে এই 1,01,000 টাকা মিলে যায়, তাহলে বুঝতে হবে আপনার ক্যাশ ফ্লোটা হয়ে গেছে। আর যদি 1,01,000 টাকার এই ফিগারের সাথে না মিলে, তাহলে আপনার ক্যাশ ফ্লো হয়নি। which had cost টাকা 15,000 and had a carrying amount of টাকা 7,000 was sold during the year। বলে দিচ্ছে যে প্লান্ট যার কস্ট ছিল 15,000 টাকা, সেই প্লান্টটা ক্যারিং অ্যামাউন্ট মানে কি? মার্কেটে সেল করলে স্যার ক্যাশ আউটফ্লো হলো না, মার্কেট ভ্যালু স্যার হলো না। স্যার প্ল্যানটা মেইনটেনেন্স কস্ট স্যার, তো ক্যারিং অ্যামাউন্ট হলো না। সো কোশ্চেনটা কি? ইয়া ওই যে নেট বুক ভ্যালু হ্যাঁ, নেট আমার কেন, বুক ভ্যালু তো বুক ভ্যালু, মানে বুক ভ্যালু। কাজে ক্যারিং অ্যামাউন্ট মানে বুক ভ্যালু। বুক ভ্যালু মানে কি? বুক ভ্যালু কিভাবে বের করি? বুক ভ্যালু ইজ কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। রাইট।
কস্ট থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে হলো 7,000 টাকা। তাহলে কস্ট কত? 7,000 টাকা বুক গুলো, এর কস্ট কত? 15,000 তাহলে ডেপ্রিসিয়েশন কত? 8,000। তাহলে তো ক্লিয়ার হয়ে গেল এখান থেকে যে এখানে ডেপ্রিসিয়েশনটা দেয়নি, আপনাকে বের করে ফেলতে হবে যে এখানে ডেপ্রিসিয়েশন ছিল 8,000। ওয়াজ সোল্ড ডিউরিং দি ইয়ার, এই বছর সে বিক্রি করে দিয়েছে। তাহলে এইটা আপনাকে কনসিডার করতে হবে, করে আপনাকে ওই যেভাবে বলেছি যে অপারেটিং অ্যাক্টিভিটির মাধ্যমে বের করতে হবে, সেভাবে বের করবো আমরা। বলেছে যে প্রিপেয়ার স্টেটমেন্ট কাস্ট ফ্লো ইউজিং দি ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথড হিসাবে আপনি ক্যাশ ফ্লোটা বের করতে বলেছে। তাহলে আমাদের প্রথম কাজই হলো যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এবং তার ভিতরে নাম্বার এ বা নাম্বার 1 সেটা হলো ক্যাশ ফ্লো ফ্রম জেনারেশন, তাই না? অপারেটিং অ্যাক্টিভিটিস এর আন্ডারই হবে ক্যাশ ফ্লো ফ্রম, কি হবে বলেন তো? কি বলেছিলাম মনে আছে? ক্যাশ জেনারেট ফ্রম অপারেশনস। রাইট, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। এই যে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন, এই ফিগারটা আগে বের করতে হবে। এখন একবার দেখুন ব্যালেন্স শিট তো আমরা বলেছি, দেখেন অপারেটিং প্রফিট কিন্তু ব্যালেন্স শিটে আছে এই যে অপারেটিং প্রফিট, এই যে দেখেন অপারেটিং প্রফিট অ্যাড করেছিলাম যে ডেপ্রিসিয়েশন চার্জ ফর দি পিরিয়ড। এখন আপনি ডেপ্রিসিয়েশন হিসাবটা বের করতে হবে, এই বছরে কত চার্জ করেন তো ডেপ্রিসিয়েশন? 8,000। তাই সবাই একমত? সবাই একমত? স্যার এখানে তো পার্থক্য 2,000 টোটাল। সেটাই বের করেন যে ডেপ্রিসিয়েশন কত আমরা টোটাল ক্যালকুলেশন করেছি। এত সহজভাবে বলেন না, একটু চিন্তা ভাবনা করেন, দেখেন যে কত টাকা হতে পারে ডেপ্রিসিয়েশন ফিগারটা। 2,000। আরো চিন্তা করেন। স্যার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন টোটাল এখানে স্যার 44,000 স্যার। হ্যাঁ 44,000। আরো চিন্তা করেন। এখানে স্যার টোটাল 2,000। শুধু একটা আইটেম সিম্পলি একটা আইটেম যেটা ডেপ্রিসিয়েশন, এটা দেখেন আপনারা কিন্তু এখন তো কেউই বলতে পারেননি। স্যার তাহলে 30,000 মাইনাস 20,000 সমান সমান 10,000। হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। ক্লোজিং এর সাথে যোগ বিয়োগ করে বের করা যাবে, ওপেনিং এর সাথে যোগ বিয়োগ করে বের করা যাবে। আমি যদি ক্লোজিং হিসাব করি তাহলে 22 এখন আছে 8,000 বাদে, সেজন্য 8,000 আবার 22,000 সাথে যোগ করবো, একটু ওয়ার্কিং করে নিতে হবে। 22,000 সাথে 8,000 যোগ করব, করলে হবে 30,000। আমার ওপেনিং ছিল 20,000, 10,000 ডেপ্রিসিয়েশন। অন দি আদার হ্যান্ড আমি যদি ওপেনিংটা নিয়ে চিন্তা করি তাহলে 20,000 ছিল, 8,000 চলে গেছে, তাহলে 20 মাইনাস 8 থাকার কথা 12,000, হয়েছে 22,000। তাহলে ক্লোজিং মাইনাস ওপেনিং 12 ইজ ইকুয়াল টু 10। স্যার সময় শেষ হয়ে গেছে স্যার। হ্যাঁ এখনই শেষ করবো। এখন যে যেভাবে যার কাছে যেভাবে ইজি মনে হয় সে সেভাবে বের করবেন, কিন্তু কনসেপচুয়ালি বের করতে হবে। ওই যে এখানে ডিফারেন্স 2,000 আর 8,000 বিক্রি করেছি ওভাবে না, ওটা কনসেপ্ট না। কনসেপ্ট হলো 22,000 আছে 8,000 এর পরেও, 20,000 আছে 8,000 সহ। ঠিক আছে সবাই? হ্যাঁ স্যার। ওকে।
আমরা একটা আইটেম নিয়ে আলোচনা করছি, বাকিগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ক্যাশ ফ্লো মিলিয়ে ফেলবো। সবাই অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। এই তালেব আইসিএমএ তালেব আমরা দেখি যদি আমরা কালকের বা পরশু যদি আমরা সময় পাই তাহলে একটা ক্লাস নিয়ে নেব। শুক্রবারটা না নিলে স্যার খুব ভালো। শনিবার রাতে যদি পারি। শনিবার তো 3টা ক্লাস তো স্যার আসি স্যার। ক্লাস স্যার শনিবার 3টা ক্লাস এমনিতে। শনিবার 3টা ক্লাস স্যার আপনি আমাকে স্মরণ করেছিলেন। হ্যাঁ বলছিলাম যে শনিবার নেওয়া যায়, কিন্তু স্টুডেন্ট তারা বলতেছে শনিবার তাদের 3টা ক্লাস আছে। ঠিক আছে, পরে আমরা নেব। ওকে, তাহলে রোববার ইনশাআল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ স্যার। ওকে, আসসালামু আলাইকুম।